টাকা জিনিসটা শুধুমাত্র একটা কাগজ না, এটা মানুষের আসল চেহারা সামনে নিয়ে আসার মক্ষমে হাতিয়ার। যেখানে টাকার লোভ, সেইখানে ধ্বংস হয় সম্পর্ক। আর এই লোভের পিছনে যদি থাকে কারণ নিখুঁত কোনো মাস্টার প্ল্যান, তাহলে তো আর বলারই নেই টাকার এই খেলা মানুষকে কোন লেভেল পর্যন্ত নিয়ে যেতে পারে। জি হ্যাঁ, আজ এমন একটা মুভি নিয়ে আমি আশরাফ আপনাদের সামনে হাজির হয়েছি, যেখানে প্রতিটা ক্যারেক্টারই এক একটা রহস্য, আর প্রতিটা সেকেন্ডই যেন এক একটা টুইস্ট। মুভির নাম এরিদা। ভিডিওর শুরুতে আপনাদের সবার জন্য একটা সুখবর। আমাদের কিটরুম ভিডিওতে আমরা আপনাদের জন্য অত্যন্ত কোয়ালিটিফুল ফ্যান এডিশন, প্লেয়ার এডিশন, আপনার প্রিয় দলের জার্সি নিয়ে এসেছি। তাছাড়াও সামনে যেহেতু বিশ্বকাপ, তো আপনি আপনার প্রিয় দলের জার্সিটা আমাদের থেকে কালেক্ট করে রাখতে পারেন। আর তাছাড়াও সামনে আমাদের 200কে সাবস্ক্রাইবার পূর্ণ হতে যাচ্ছে, যার সুবাদে আমরা আমাদের কিটরুম ভিডি ফেসবুক পেজ থেকে আপনাদের জন্য অনেকগুলো জার্সি গিভওয়ে করতে যাচ্ছি। এর জন্য আপনাদের বেশি কিছু করতে হবে না, শুধু তাড়াতাড়ি 200কে সাবস্ক্রাইবারটা কমপ্লিট করে দিন। আর এই ভিডিওর পিন কমেন্টে যে ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া আছে, ওখানে গিয়ে আমাদের কিটরুম ভিডি ফেসবুক পেজটা ফলো করে দিয়ে আসুন। আর দেখে শুনে একটা জার্সিও আপনার জন্য অর্ডার করে ফেলুন। এইটুকুই কথা রইল। হ্যাঁ, চলুন ভিডিও শুরু করা যাক। রাতের ঘুটঘুটে অন্ধকার একটা বাংলোতে আমরা অনু নামের একটা মেয়েকে দেখতে পাই, যে কিনা বাংলোর ভিতর কারো কাছ থেকে বেঁচে এদিক সেদিক পালাচ্ছিল। অনুর হাতে ছিল একটা ব্যাগ, চেহারায় ছিল ভয়। সিনটা ওইখানে কাট হয়। পরবর্তী সিনে দেখা যায় কেউ একজন মারা গেছে, আর একটি মেয়ে তার লাশটাকে টানতে টানতে কোথাও নিয়ে যাচ্ছে। তো এইখান থেকেই শুরু হয় আমাদের মুভির কাহিনী। সিন আমাদের ফ্ল্যাশব্যাকে নিয়ে যায় শাঙ্কি নামের এই মধ্যবয়সী লোকটার উপর। অবশ্য শাঙ্কির বয়স অনেকটা হয়েছে, তারপরও তার লেরকিবাজি করা, আয়াসি করা এখনো কমেনি। জানা যায় শাঙ্কির একটা বউ ছিল, কিন্তু বর্তমানে সে তার সাথে থাকে না। তার বউয়ের তো বয়স হয়ে গেছে, তাই শাঙ্কির নজর ছিল অল্প বয়সী মেয়েদের উপরেই। যখনই কোনো সুন্দরী যুবতী মেয়ে তার সামনে আসে, সে তার কন্ট্রোল হারিয়ে ফেলে। এইখানেই আমরা জানতে পারি শাঙ্কি বর্তমানে অনু নামের এই সুন্দরী মেয়েটার সাথে থাকছে, অর্থাৎ এই অনুকে সে বিয়ে করে নিয়েছে। বর্তমানে শাঙ্কি অনুকে নিয়ে একটা বিজনেস ট্রিপে বেঙ্গালুরু যাচ্ছিল। ওখানে তাদের একটা পার্টি আছে। একটু পরে দেখা যায় শাঙ্কিরা সেখানে গিয়ে পৌঁছালে সেখানে তার আরও অনেক বন্ধু বান্ধব, বিজনেস পার্টনার, এরকম আরও অনেকে ছিল। শাঙ্কি আসা মাত্রই তার অল্প বয়সী সুন্দরী বউটাকে তার বন্ধু, পার্টনার সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছিল। মানে সে সবার সামনে এটাই দেখানোর চেষ্টা করছে যে দেখো আমার বউ কত সুন্দর, অল্প বয়সী। এখন সবাই শাঙ্কির বউ হিসেবে অনুকে দেখে সবাই তো একদম শক। মনে মনে বলতে শুরু করে এই বুড়ো এত অল্প বয়সী মেয়ে কীভাবে পেয়ে গেল। শাঙ্কির একজন বন্ধু তো অনুকে দেখে বলে ওঠে, ইয়ার কত সুন্দর তুমি, এত সুন্দরী হওয়ার পরও এই বুড়োর সাথে কিভাবে। তো সবাই মিলে এই বিষয় নিয়ে শাঙ্কির সাথে মজা করছে। শাঙ্কিও অনুকে কানে কানে বলে, দেখেছ সবাই বলছে এত সুন্দরী বউ আমি কিভাবে পেয়েছি, আমি বলেছিলাম না তোমায় যে তুমি অনেক বিউটিফুল। এমন প্রশংসা পেয়ে অনু তো লজ্জা একেবারে লাল। যাই হোক, এখানে অনু একমাত্র সবার নজর খেয়েছে তো ঠিকই, তবে বিজয় নামের শাঙ্কির এই বন্ধুটার নজর তার উপর একটু বেশি পড়েছে। মনে মনে বিজয় অনুকে পেতে চায়, শাঙ্কির উপরও অনেকটা জেলাস হচ্ছিল। যাই হোক, এভাবেই এর একটু পর সবাই মিলে একটা বিজনেস মিটিং করার প্ল্যান বানাচ্ছে। সবাই মিলে একটা মিটিং হওয়ার পর যে যার রুমে চলে এসেছিল। শাঙ্কি এবং অনুও রুমে এসে একটু রোম্যান্স করে শাঙ্কি অনুকে বলে, আমি একটু বাইরে যাচ্ছি, বন্ধুদের সাথে আজ গেম খেলবো, তুমি রুমে বসে একটু আরাম করে নাও। বলে শাঙ্কি চলে যায় তার বন্ধুদের সাথে জোয়ার আসরে। সবাই মজা মজা শাঙ্কিকে বলছে, আরে ইয়ার এত সুন্দর সুন্দর মেয়ে পটানোর আমাদেরও কিছু টিপস দাও, আমরাও কয়েকটা পটাই। শাঙ্কিও হেসে বলে, আরে ইয়ার এইখানে টিপসের কিছুই না, চলো তোমাদের আমি একটা গল্প শেয়ার করি। একদিনের গেমে আমি বারবার হারছিলাম, বারবার টাকা হারাচ্ছিলাম। তখনই সেইখানে আমি প্রথমবারের মতো এই অনুকে দেখতে পাই। আর এই অনুর সাথে দেখা হওয়া মাত্রই যে গেমে একটু আগে আমি হারছিলাম, সেই গেম আমি একের পর এক জিততে শুরু করি। ব্যাস, ওই থেকে আমাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। অনু যেদিনে আমার জীবনে আসে, আমার জীবন পুরোপুরি বদলে যায়। আমি এটা 100% শিওর দিয়ে বলতে পারি, আমি এখন প্রতিটা গেম অনুর জন্য জিতি। সে আমার জন্য একেবারে লাকি চার্ম। এসব কিছু শুনে বিজয় একটু খোঁটা মেরে বলে, একটু পর দেখা যাবে কে কার জন্য লাকি চার্ম, চলো তোমার ভালোবাসার জ্ঞান দেওয়া শেষ হলে গেম শুরু করা যাক। বলে তারা গেম স্টার্ট করে। কিন্তু এখানে সিচুয়েশন কিছুটা উল্টো হয়ে যায়। কেন যায় না শাঙ্কি বিজয়ের সামনে একের পর এক গেম হারছিল। এটা দেখে বিজয় অবশ্য শাঙ্কির মজা নিচ্ছে। বলে, এবার তুমি তোমার সামনে কি রাখবে, সব টাকা তো হেরে যাচ্ছ। শাঙ্কির এমন হালতে বাকি সবাইও তাকে নিয়ে মজা নিচ্ছে। ঠিক ওই মুহূর্তে সেইখানে তাদের গেম দেখার জন্য হাজির হয় অনু। এসে শাঙ্কিকে বলতে শুরু করে, শাঙ্কি তোমাকে পেরেশান দেখাচ্ছে যে, কি হয়েছে। বিজয় মজা নিয়ে বলে, আরে ম্যাডাম, তোমার স্বামী গেমের সব টাকা হেরে গেছে, এখন তার কাছে আর কিছুই নেই,
একটা অটো ভাড়া করে বাসায় ফিরবে, তার পকেটে ও টাকাও রইল না। এসব কিছু শুনে শাঙ্কির তো মাথা গরম হয়ে যায়। কথাগুলো সে একদম ইগোতে নিয়ে নেয়। রেগে মেগে আঙুল থেকে বিয়ের একটা রিং বের করে সবার সামনে রাখে, বলে এই রিংটার উপরে আমি খেলবো, দম থাকলে আসো। শাঙ্কিকে এমন সিরিয়াস দেখে বাকি সবাই তাকে শান্ত করার চেষ্টা করছিল। আরে ইয়ার, সবাই তোর সাথে একটু মজা করছি, এইসব সিরিয়াসলি নিচ্ছিস কেন? কিন্তু এটা তো এখন শাঙ্কির জন্য শুধু একটা গেম রইল না, বিষয়টা তার এখন ইজ্জতের উপর চলে এসেছে। তাই সে গেম খেলবেই এবং জিতেও দেখাবে। এরপর আবারও গেম স্টার্ট হয়। এবার অনু ও শাঙ্কির পিছনে দাঁড়িয়ে তাকে সাপোর্ট দিচ্ছে। তার প্রতিটা চালকেই সে সমর্থন করছিল। আর এখানে গিয়ে হয় সেইটাই। দেখতে দেখতে শাঙ্কি গেমটা জিতে যায়, যা দেখে বিজয় এবং সবার তো চোখ কপালে। যে সত্যি তো, যে শাঙ্কি কিনা এতক্ষণ সব গেম হারছিল, এমএ আসার সাথে সাথেই সে সবকিছু জিতে নিল। বিজয়ের হয়ে যায় মাথা খারাপ। শাঙ্কির উপর চিল্লাতে শুরু করে যে তুমি নিশ্চয় চিটিং করে গেম জিতেছ। কিন্তু এখন শাঙ্কি তো উল্টো তাদের মজা নিচ্ছে। এরই মাঝেই বিজয়ের একটা লোক অনুর সাথে এখানে একটু করে ফ্লার্টিং করার চেষ্টা করে, যা দেখে শাঙ্কি তাকে ঘুষে একটা লাগিয়ে দেয়। এরপর একদম অহংকারের সাথে তার গেমে জেতা টাকা এবং তার সুন্দরী বউ অনুকে নিয়ে সেখান থেকে চলে যায়। রুমে এসে অনুকে বলতে শুরু করে, যতক্ষণ তুমি আমার সাথে আছো ততক্ষণ আমাকে কেউই হারাতে পারবে না। অন্যদিকে ওই বিজয় এইভাবে অপমানের সহিত শাঙ্কি থেকে হারার পর সে তো পুরোপুরি শাঙ্কির উপর রেগে আছে। তার কাছ থেকে সে এখন রিভেঞ্জ নিতে চায়। সিদ্ধান্ত নিয়ে নেয় এই শাঙ্কিকে সে বরবাদ করেই ছাড়বে। পরবর্তী সিনে দেখা যায় শাঙ্কিরা তাদের বাসায় ফিরে এসেছিল। আর বাসায় আসতেই শাঙ্কি আবারও কোনো এক বিজনেস মিটিংয়ের উদ্দেশ্যে বাইরে যাওয়ার তৈয়ারি করছিল। অনুকে বলে, অনু আমি কয়েকদিনের জন্য একটু অন্য শহরে যাব, ততক্ষণ তোমার সাথে তোমার সেফটির জন্য আমার কুকুরগুলো তোমার সাথেই থাকবে। এরকমটা বলে শাঙ্কি তার পালিত কুকুরগুলোকে অনুর কাছে রেখে দিয়ে সে তার মতো করে বেরিয়ে পড়ে। কিন্তু এইখানেই অনু কুকুরগুলোকে দেখে তার তো হালত খারাপ। এই কুকুরগুলোকে সে অনেক পরিমাণের ভয় পেত। কুকুরগুলো ছিল অবশ্য ওইরকমই, অনেকটাই ভয়ানক। শাঙ্কির চলে যাওয়ার পর অনু একা একা কোনোরকম করে গেস্ট হাউসের সময় পার করছে। একটু পরেই আকাশ থেকে বৃষ্টি নামলে বিদ্যুৎও চলে যায়, পুরো বাসা অন্ধকার। অনু অবশ্য একটু একটু ভয় পাচ্ছিল, এত বড় একটা বাংলোতে সে একা। মোমবাতি জ্বালিয়ে শাঙ্কির জন্য অপেক্ষা করতে শুরু করে যে কখন সে ফিরবে। এরই মাঝেই দরজায় বেল বেজে ওঠে, যা শুনেই অনুর ভয়টা যেন একটু কাটল। সে ধরে নেয় শাঙ্কি ফিরে এসেছে। খুশি হয়ে তাড়াতাড়ি গিয়ে দরজা খুলে, কিন্তু এইখানে দেখা যায় যে এসেছিল ওটা শাঙ্কি ছিল না, ওটা কোনো একটা আননোন লোক ছিল, যাকে অনু নিজেও চিনে না। অবশ্যই কে দেখে অনু একটু ভয় পাচ্ছে। সাহস করে তাকে জিজ্ঞাসা করে যে কে আপনি, এখানে কি করছেন? লোকটা বলে, আমার নাম মাধব, আমি একজন ইন্সপেক্টর। শাঙ্কিজির সাথে আমার গুরুত্বপূর্ণ কিছু কথা আছে, উনি কি বাসা আছেন? এই মাধব যে একজন পুলিশ অফিসার, এটা শুনে অনু তো ভয় পেয়ে যায়। ভয় পেতে শুরু করে কোনো গড়বড় কিছু হয়ে গেল না তো? তারপরও সে মাধবকে বলে, শাঙ্কি আমার স্বামী, আপাতত সে বাসায় নেই, যখন আসবে আপনি তখনই আসিয়েন। মাধবও তার মাথা নেড়ে বলে, ঠিক আছে ঠিক আছে, আপাতত আমি চলে যাচ্ছি, যখন শাঙ্কিজি ফিরবেন তখন আমাকে একটা কল করতে বলবেন। এই বলে মাধব সেখান থেকে বের হচ্ছিলই, কিন্তু তখনই জবরদস্ত বৃষ্টি আসতে শুরু করে। তাই মাধব আবার একটু ভিতরের দিকে চলে আসে। অনুকে বলে, অ্যাটলিস্ট একটা ছাতা তো পেতে পারি। কথা মতো অনু ছাতা নেওয়ার জন্য ভিতরে চলে যায়। এর একটু পর ছাতা নিয়ে বাইরে আসতেই দেখে সেই লোক মাধব তো সেখানে নেই। সে হুট করে কোথায় গায়েব হয়ে গেল। অনুভাবে হয়তো সে চলে গেছে। তবে এত বড় একটা বাংলোতে একা, মনে মনে একটা ভয় কাজ তো করছিলই। ভিতরে এসে তাড়াতাড়ি দরজা অফ করে দেয়। নিজেকে সামলে অনু তার মতো করে বাসার কাজকাম করছিল, কিন্তু বারবার তার মনে হতে শুরু করে যেন কেউ তার পিছনে ঘোরাঘুরি করছে, তার উপর নজর রাখছে। অনু বাসার সব জায়গায় প্রতিটা কোনায় কোনায় ভালো মতো চেক করে, কিন্তু কোথাও কিছুই দেখতে পায় না। এরপর অনু তার রুমে গিয়ে যখন তার কাপড় চেঞ্জ করছিল না, তখনই এইখানে আমরা দেখি ও যে একটু আগে যে লোকটা ইন্সপেক্টর পরিচয়ে তার বাসায় এসেছিল না, সেই মাধবান একটা পর্দার পিছনে লুকিয়ে অনুকে দেখছে, তাও আবার তার কাপড় চেঞ্জ করা অবস্থায়। অনু তো প্রথমে বিষয়টা নোটিস করতে পারে না, কিন্তু রুম থেকে বেরিয়ে আসতেই যখনই তার জানালার দিকে নজর পড়ে, তখন সে দেখে জানালার বাইরে কেউ একজন দাঁড়িয়ে আছে। অনু বিষয়টা দেখতে যাবে কি, ততক্ষণে সে মাধবান জানালা খুলে ভিতরে চলে এসেছিল। এই দৃশ্য দেখে অনু তো শক, চিল্লিয়ে বলতে শুরু করে, আপনি আপনি এখানে কি করছেন, এখনো যাননি? মাধবান বলে, কি আর বলবো, দরজা খোলা ছিল না দেখেই জানালা দিয়ে আমাকে ভিতরে আসতে হয়েছে। যান যান, আপনি গিয়ে শাঙ্কিকে ডেকে নিয়ে আসুন। অনু একটু আশ্চর্য হয়ে বলে, আপনাকে বলেছি না শাঙ্কি বাসায় নেই, যখন সে আসবে তখন আসিয়েন। চলুন আপনি এখন এখান থেকে বের হন। এখন মাধবান এখানে এমন কিছু কথা অনুকে বলে যেগুলো শুনে অনু তো আরও ভয় পেতে শুরু করে। মাধবান বলে, আমি খবর পেয়েছি শাঙ্কি গেমে অনেকগুলো টাকা জিতেছে। টাকা জিতেছে ঠিক আছে, কিন্তু হাজার হলেও সেগুলো ইলিগ্যাল ভাবে তো জিতেছে, তাই না?
তাই আমি ডিপার্টমেন্ট থেকে খবর পেয়েছি পুলিশের একটা টিম তার এখানে রেড করতে আসবে। তাই ভাবলাম পুলিশ আসার আগে আগে আমি তাকে খবরটা জানিয়ে দিই। তার জন্য আমি এখানে এলাম। কারণ আমি জানি এই খবরটা যদি আমি সাংকিকে দিই তাহলে তার তরফ থেকেও কিছুটা কমিশন আমি পাবই। এখন এইসব কিছু শুনে অনু তো বুঝতে পারছে না মাধবান কি সত্যি বলছে নাকি মিথ্যা। মাধবান বলে, দেখুন, যতক্ষণ সাংকি ফিরছে না ততক্ষণ আমি এখানে থাকি। তাছাড়াও এত বড় একটা বাংলোতে আপনি একা, যদি পুলিশের কোনো লোক এখানে থাকে তাহলে আপনি নিজেও একটু সেফ ফিল করবেন। তবে অনু তাকে বারবার মানা করছিল, বের করে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু মাধবানও ছিল একদম আটার মতোই লেগে থাকা লোক। বাসা থেকে তো যাচ্ছে না, উল্টো অনুকে বলে, বাইরের বৃষ্টিতে একটু ভিজে গেছি, যান গিয়ে কাপ কফি করে নিয়ে আসুন। কথা মতো অনু কফি বানানোর জন্য কিচেনের দিকে চলে যায়। এইদিকে মাধবান বসে বসে টিভি দেখছে, যেখানে টিভিতে একটা নিউজ চলছিল পুলিশের একটা অফিসার নাকি তার সিনিয়র অফিসারের মার্ডার করে পালিয়েছে, সাথে অনেকগুলো টাকাও নিয়ে গেছে। টিভির ভলিউম ফুল থাকায় এই নিউজটা অনুও শুনছিল। অনু সন্দেহ করতে শুরু করে যে এই কোনো সেই অফিসার না তো যে তার সিনিয়র অফিসারকে মেরে টাকা নিয়ে পালিয়েছে। মাধবান বিষয়টা বুঝতে পেরে যে অনু তার উপর সন্দেহ করছে বলে, তুমি ভুল মনে করছো, আমি সেই অফিসার না, আমার উপর নির্দ্বিধায় বিশ্বাস করতে পারো। তারপর অনু ভয়ের মধ্যে ছিল দেখে মাধবান তাকে একদম রিল্যাক্স করিয়ে বলে, এরকম উদাসীন কেন হয়ে আছো, কি হয়েছে, ঘটনা কি? তো এইখানে অনু ও মাধবানকে তার কিছু ঘটনা বলতে শুরু করে। সিন একটু ফ্ল্যাশব্যাকে গেলে আমরা দেখি সাংকি সবসময় অনুর উপর অনেক সন্দেহ করত। সন্দেহের বসে সে পুরো ঘরে সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছে। প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত সে অনুর উপর নজর রাখত। শুধু তাই নয়, একদিন তো সাংকি গেমে জেতা এতগুলো টাকা অনুর সামনে রেখে বলে যে এই নাও টাকাগুলো রাখো, এই বুড়োর সাথে তুমি আর কতদিন সংসার করবে, টাকাগুলো নিয়ে তুমি অন্য কোথাও চলে যাও, সুন্দর করে নিজের আরেকটা ভবিষ্যৎ তৈরি করো। এই কথা শুনে অনু তো প্রথমে একটু আশ্চর্য হয়, কিন্তু যখনই সে কথা মতো টাকাগুলো নিয়ে সেখান থেকে যেতে যাবে, বাইরে পা রাখতেই সাংকির ট্রেনিং করা কুকুরগুলো এসে অনুর উপর হামলা করতে শুরু করে। কোনো মতে তাকে বাইরে পায়ে রাখতে দেয় না, দৌড়ানি দিয়ে অনুকে আবারও বাসার ভিতরে ঢুকিয়ে দেয়। অর্থাৎ এরকম করে সাংকি এখানে ফুল সেট আপ করে রেখেছিল। অনু তো কান্না করতে করতে সাংকিকে এসে বিষয়টা বললে এবার সাংকি অনুর উপর রেগে যায়, বলতে শুরু করে, আমি তো তোমাকে বাজিয়ে দেখছিলাম, একটু করে সুযোগ পেয়ে তুমি আমাকে ছেড়ে চলে যাওয়ার জন্য রাজি হয়ে গেলে। তুমি আমাকে না, আমার টাকাকে চাও। না অনু না, তুমিও বাকিদের মতো এই ঘোড়া আমার জন্য ভরসার যোগ্য না। তবে আমিও তোমায় বলে রাখি, পরবর্তী যদি আমার অনুমতি ছাড়া বাসার বাইরে পা রেখেছ, তাহলে আমার ট্রেনিং দেওয়া ডগগুলো, যেগুলো কিনা তোমাদের থেকেও বেশি বিশ্বাসযোগ্য, তারা তোমাকে টেনে হিঁচড়ে একেবারে শেষ করে ফেলবে। এমন কথা শুনে অনুর তো একদম রু কেঁপে ওঠে, চোখের পানিতেও চোখগুলো টলমল করছিল। তাই জন্যই অনু এখান থেকে সাংকির অনুমতি ছাড়া বাইরে পাও রাখতে পারে না। এক প্রকার সাংকি অনুকে এখানে তার গোলাম বানিয়ে রেখেছে। এগুলো বলতে বলতে সিন প্রেজেন্টে আসে। অনু মাধবানকে এসব বলে অনেকটা ইমোশনাল হয়ে পড়েছিল, যে সুযোগ নিয়ে মাধবানু অনুর অনেকটা কাছে চলে এসেছে। অনুকে বলে, সাংকির মতো লোকগুলো না এমনই হয়, তারা পৃথিবীতে টাকাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেয়, মনে করে টাকা থাকলেই সব কিছু, যাকে তাকে কিনে নিতে পারবে। কিন্তু আসল সত্যতা যে উল্টোই, টাকায় মানুষের ধ্বংস নিয়ে আসে। তো এইভাবে এরা এইসব নিয়ে কথাবার্তা বলছিল কি ওই সময় দরজায় বেল বেজে ওঠে। অনু ঘাবড়ে গিয়ে মাধবকে বলে, হয়তো সাংকি এসেছে, আপাতত তুমি গিয়ে এখন কোথাও লুকিয়ে পড়ো, কারণ যদি এভাবে তোমাকে বাসার ভিতরে দেখে নেয় তাহলে সে সন্দেহ করবে। কিছুক্ষণ পর করে সামনের দরজা দিয়ে ভিতরে আসিও। কথা মতো মাধবানু এক জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে। অনু গিয়ে দরজা খুলে, কিন্তু এইখানে দেখা যায় এটা সাংকি ছিল না, এটা ছিল সাংকির বন্ধু ওই বিজয়, যে কিনা ওই দিন গেমে হারার পর থেকে তার শত্রু হয়ে গেছিল, সাংকির থেকে প্রতিশোধ নিতে চাচ্ছিল। অনু তো এত রাতে এখানে বিজয়কে দেখে একটু আশ্চর্য হয়, জিজ্ঞাসা করে, আপনি এত রাতে? বিজয় বলে, হ্যাঁ আমি। বলো সাংকি কোথায়? অনু বলে, সে এখন বাসায় নেই, আপনি পরে আসিয়েন। সাংকি যে বাসায় নেই এইটা জানা মাত্রই বিজয়ের আসল উদ্দেশ্য অনুর সামনে আসতে শুরু করে। অর্থাৎ সে যে কাজের জন্য এসেছিল অনুর সাথে সে উল্টাপাল্টা আচরণ করতে শুরু করে, তার একা থাকার ফয়দা ওঠানোর চেষ্টা করছিল। কিন্তু এইসব দেখে ওই মুহূর্তেই লুকিয়ে থাকা মাধব আর লুকিয়ে থাকতে পারে না, সে সোজা এসে বিজয়ের উপর হামলা করে দেয়। বিজয়ের লুক, বিজয় এবং মাধব তাদের তিনজনের মধ্যে এখানে হাসাদস্তি শুরু হয়ে যায়। মাধবের হাতে এখানে মারধর খেয়ে বিজয় এবং তার লুকটা তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যায়। এখন অনু এসব দেখে, অর্থাৎ মাধব যে তার জন্য, তাকে বাঁচানোর জন্য ওদের সাথে কিরকম করে ফাইট করলো, এটা দেখে মাধবের উপর সে তো পুরো ইমপ্রেস। তাই ধীরে ধীরে অনু এখন মাধবের কাছাকাছি আসতে শুরু করে, দুজনের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়। এরই মাঝে মাধব অনুকে জিজ্ঞাসা করে যে, বলো এবার তুমি কি চাচ্ছ? এই প্রশ্ন শুনে অনু চোখে তো জল চলে আসে, কাঁদু কাঁদু গলায় মাধবকে বলে,
এমন গোলামির জীবন থেকে আমি আজাদি চাই, বাস, আর কিছুই না। মাধব এখানে অনুকে একটা পরামর্শ দিতে শুরু করে, বলে শাঙ্কি আজ পর্যন্ত গেমের যতগুলো টাকা জিতেছে সবগুলো তার থেকে চুরি করে তাকে মেরে দাও। তারপর আমি তোমাকে নিয়ে এখান থেকে দূরে কোথাও চলে যাব। নতুন করে আমি তোমাকে আজাদ একটা জীবন দিব, যেখানে থাকবে না কোনো গোলামি, থাকবে না কারো বাধা। তুমি তোমার মতো সবকিছু করতে পারবে। অনু মাধবানকে বলে, আমি শাঙ্কিকে মারতে পারবো না, তাকে যদি মারি তাহলে পুরোপুরি দোষ আমার উপরে আসবে। এই শুনে মাধবান অনুকে আরও একটা প্ল্যান বলে, যে চলো না, তার ফিরে আসার আগে আগেই আমরা লকার থেকে সবগুলো টাকা নিয়ে এখান থেকে পালিয়ে যাই। তুমি শুধু এটাই বলো, আমার সাথে থাকার জন্য তুমি কি রাজি আছো? এখন এটা শুনে অনুর সাথে সাথে হ্যাঁ বলে দেয়। এখান থেকে সিন একটু করে পুলিশের একটা টিমের উপর আসে, যেখানে আমরা দেখি পুলিশের টিমটা একটা ক্লাবের মধ্যে রেড মারছিল, যেখানে শাঙ্কির গেমের ইল্লিগেল ধান্দা চলছিল। এরই সাথে আমরা এদিকে বাংলোর ভিতরে জানতে পারি, এই যে মাধবান এতক্ষণ যে অনুর সামনে পুলিশ অফিসার সে যাচ্ছে, সে আসলে কোনো আসল পুলিশ অফিসার না। সে কোনো একটা উদ্দেশ্যেই পুলিশের পরিচয় দিয়ে অনুর কাছে এসেছে। কী সেই উদ্দেশ্য তা আমরা একটু পরে জানতে পারবো। যাই হোক, এইখানে তারা শাঙ্কির পার্সোনাল আলমারির ভিতর একটা লকার খুঁজে পায়। তবে লকারটা ছিল পাসওয়ার্ড লাগানো, যা একমাত্র শাঙ্কি জানে পাসওয়ার্ড কি। অনু মাধবানকে বলে শাঙ্কির সব টাকা পয়সা এই লকারের মধ্যে রাখে, কিন্তু এর পাসওয়ার্ড সে কখনো আমায় বলেনি, কারণ ও যে সে আমার উপর যে বিশ্বাসই করে না। তবে অনেক চুরি করে আমি এই লকারের 4 ডিজিটের মধ্য থেকে 3 ডিজিট কোনোরকম করে জেনে গেছি, বাকি সে সেটা এখনও জানতে পারেনি। আর লকারটাও এমন সিস্টেমের ছিল, শুধুমাত্র 3 বার ট্রাই করা যাবে। যদি 3 বারের মধ্যে না খুলতে পারে তাহলে চিরতরের জন্য এটি লক হয়ে যাবে। এটা জেনে মাধব তো একটু টেনশনে পড়ে যায়। তাই তারা খুবই কেয়ারফুলভাবেই এক একজন এক এক রকম করে চিন্তা করতে শুরু করে, অনুভাবতে শুরু করে শাঙ্কির ফেভারিট নাম্বার কি হতে পারে। অন্যদিকে মাধবানও তাকে বলছে শাঙ্কির জন্মদিন, তার মোবাইল নাম্বার, গাড়ির নাম্বার সব কিছুই একদম ভালো মতো চিন্তা করে দেখো, ওখান থেকে কিছু পাও কিনা। অনু একদম ওরকম করে চিন্তা করছে। তবে কয়েকবার ট্রাই করে নেওয়ার পরও দেখা যায় পাসওয়ার্ড ভুলই হচ্ছে। তাদের কাছে আর মাত্র একবারই সুযোগ ছিল। অন্যদিকে সিন চলে আসে সেই পুলিশ অফিসারগুলোর উপর, যারা কিনা ক্লাবে রেড মেরে শাঙ্কি যে গেম থেকে ইলিগাল টাকা জিতেছে ওই ব্যাপারে জানতে পেরেছে। তো তারা এখন রেড মারার জন্য শাঙ্কির বাসার দিকে যাচ্ছে। তো অন্যদিকে অনুরা অনেক ভাবনা চিন্তা করার পর অনুরা এখানে মনে পড়ে যায় যে লকারের লাস্ট নাম্বার যেটা ছিল সেটা হচ্ছে 9। তাড়াতাড়ি গিয়ে লকারের 9 নাম্বারটা দিতেই সত্যি লকার অন হয়ে যায়। পুরো লকার ভর্তি টাকা আর টাকা। এতগুলো টাকা একসাথে দেখে মাধব এবং অনু চোখ কপালে। অনু এতদিন শাঙ্কির সাথে থেকেও, এতগুলো টাকা তার বাসায় থেকেও সে এতদিন এগুলো ছুঁয়েও দেখতে পারেনি। এখন সেই টাকা তার সামনে। মাধবকে বলতে শুরু করে, টাকা তো পেয়ে গেছি, এবার চলো আমরা দুজন শান্তিতে এখান থেকে পালিয়ে যাই। দুজনের কর্মকাণ্ড দেখে এক মুহূর্তের জন্য মনে হয় যেন সবকিছু ঠিক হয়ে গেছে। দুজন লকার থেকে টাকাগুলো বের করে একটা ব্যাগে গুছায়, কিন্তু এখানে মাধব অনুকে দিয়ে দেয় একটা ঝটকা। টাকার ব্যাগটা নিয়ে এসে বলতে শুরু করে, এই টাকাগুলো আমরা দুজন নিয়ে যেতে পারবো না, এগুলো আমি একাই নিয়ে যাব। এই কথা শুনে অনু তো পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়ার অবস্থা। মাধবকে থামাতে শুরু করে যে কি বলছো কি এসব, তুমি কি আমার সাথে মজা নিচ্ছ? কিন্তু মাধব বলে, আমি একদমই সিরিয়াস, আমি তো জাস্ট আমার ডিউটি করছি। এই সব টাকাগুলো ইলিগাল টাকা, আমি এগুলো নিয়ে গিয়ে সরকারের হাতে দিয়ে দিব। শুধু তাই না, চিন্তা করো না, তোমার কোনো সমস্যা হবে না। তোমার স্বামীও যাতে তোমাকে আর টর্চার না করে আমি ওইটারও ব্যবস্থা করে দিব। এইসব কিছু বলে মাধব এখান থেকে চলে যেতে চাচ্ছিলই, অনু তাকে বারবার থামাচ্ছে। এক পর্যায়ে আর কোনো উপায় না দেখে অনু ভারী কিছু একটা হাতে নিয়ে মাধবের উপর হামলা করে দেয়। মাধব সাথে সাথে বেহুশ। অনু তাড়াতাড়ি টাকার ব্যাগটা নিয়ে পালানোর জন্য এদিক সেদিক ছুটতে শুরু করে, যে সিনটাই আমরা একদম মুভির শুরুতে দেখেছিলাম। অনু কাউকে কল করার চেষ্টাও করছিল। মাধবের হাত থেকে বাঁচার জন্য সে পালাতে পালাতে একটা রুমে গিয়ে নিজেকে লক করে নেয়। এদিকে মাধবও ততক্ষণে হুঁশে চলে এসেছিল। ও রুমটাতে গিয়ে সে ওখানে দরজাটা ভাঙতে যাচ্ছিল কি ততক্ষণ এদিকে বাইরে দেখা যায় সেই আসল পুলিশগুলো এখানে এসে হাজির, যারা শাঙ্কির উপর রেড মারতে এসেছিল। এসে তারা দরজায় বেল বাজাতে শুরু করে, যার আওয়াজ শুনে অনুর মনে হয় যেন হয়তো আসল পুলিশ এসেছে হবে। অনু রুমের দরজা খুলে যখনই সাহায্যের জন্য যাবেই, কিন্তু রুম থেকে বের হতেই মাধব তাকে ধরে নেয়। কোনো মতে তাকে মেইন দরজা অবধি যেতে দেয় না। ওইদিকে অফিসারগুলো দরজায় বেল বাজাতে বাজাতে এক পর্যায়ে ক্লান্ত হয়ে গেছে। ঘরের ভিতর কোনো সারা শব্দ না পেয়ে তারা মনে করে হয়তো এখানে কেউই নেই, তাই তারা সেখান থেকে চলে যায়। এইদিকে ভিতরে এতক্ষণে অনু ও মাধবের আসল চেহারা জেনে গেছে, যে সে যে একজন পুলিশ না, যে সে যে কোনো পুলিশের লোকটুক না। আসল ঘটনা হচ্ছে মাধব একদিন অনুকে একটা বারের মধ্যে দেখেছিল, যেখানে তাকে প্রথম দেখাতে সে তার উপর ফিদা।
ওই সময় থেকে প্রতিটা জায়গায় সে অনুর উপর নজর রাখতে শুরু করে। যে কোনোভাবেই সে অনুকে হাসিল করতে চায়। মাধব তার আসল চেহারা অনুর সামনে দেখিয়ে দেয়। সে অনুর সাথে খারাপ করার জন্য তার উপর ঝাঁপিয়ে পড়ে। এক মুহূর্তের জন্য যেন সবকিছু একদমই ফ্রিজ। কি হয়েছে এখানে সেটা বোঝা যাচ্ছে না। যখন অনু হাত দিয়ে মাধবকে তার উপর থেকে সরায়, তখনই এখানে দেখা যায় অনু কোন মুহূর্তে একটা ছুরি মাধবের বুকে ঢুকিয়ে দিয়েছে। মাধব জায়গায় শেষ। দেখতে দেখতে এইভাবে সকাল হয়। দেখা যায় ওখানে ফ্লোরে মাধবের লাশ পড়ে আছে। পরের দিন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে হাজির। তারা এসে তাদের মতো তদন্ত করছিল। তদন্ত করে পুলিশ যেটুকু বুঝতে পারে, তাদের ধারণা এই মাধব একজন ক্রিমিনাল। সে জানতে পারে এই ঘরে অনেকগুলো টাকা আছে, আর শুধুমাত্র একটা মেয়ে এই ঘরে আছে। তো সে সেই সুযোগে টাকাগুলো চুরি করতে এখানে এসেছিল। আর এখানে এসে যখন সে দেখে এখানে অনুর স্বামী সাংকিও ছিল, তখন মাধব আগে সাংকিকে জানে হত্যা করে। জি হ্যাঁ, এখানের আসল টুইস্ট হচ্ছে এইটাই। আসলে অনেক আগে বাংলোর ভিতর সাংকিরও লাশ পড়েছিল, তারও মার্ডার হয়ে গেছিল। পুলিশরা তো যা প্রমাণ পেয়েছে তা থেকে কি ধারণা করছে ওটা তো আপনাদের বললামই, কিন্তু আসল ঘটনা কি হয়েছে ওটা আমরা একটু পরে জানতে পারবো। পুলিশ তদন্ত করতে করতে সাংকির প্রথম ওয়াইফের কাছেও যায়। তার থেকেও একটু এনকোয়ারি করে, জিজ্ঞাসা করে, আপনি কি এরকম কোনো মেয়েকে চেনেন যে ইদানিং আপনার স্বামীর সাথে ছিল? মহিলা রেগে মেগে অভিমান করে বলে, না, আমি এরকম কাউকে চিনি না। তার সাথে আমার ডিভোর্স হয়েছে অনেক দিন হচ্ছে, তাই তার ব্যাপারে আমি কোনো খবরই রাখিনি বলে সে ওখান থেকে চলে যায়। যাই হোক, এর পরের সিনে আমরা আসল ঘটনা কি হয়েছিল ওইটা দেখতে পাই। পুলিশরা আসলে এখনো ওইটা জানতে পারেনি যে এতদিন সাংকির সাথে কোন মেয়েটা থাকছিল এবং বাসা থেকে এতগুলো টাকা কই গেল। ওইখানে ভিড়ের মধ্যে আমরা অনুকে দেখতে পাই, যেও কিনা সবার সাথে দাঁড়িয়ে সাংকির লাশটাকে দেখছে, কেমন যেন মুচকে মুচকে হাসছেও। এই অনু আসলে কোনো সাধারণ মেয়ে না, অনেকটাই ডেঞ্জারাস একটা মেয়ে ছিল। যখনই তার চোখে সাংকির মতো এরকম পয়সাওয়ালা বয়স্ক লোকরা পড়তো, তখনই অনু তার চাল চালতে শুরু করত। প্রথমে সে কোনো একটা গড়বড় করে তাদের ওয়াইফ এবং হাজব্যান্ডের মধ্যে ডিভোর্স করাতো। তারপর সে এমনভাবে তাদের জীবন আসতো যেন তার কারণে তাদের জীবন পাল্টে গেছে। ওরকমই অ্যাক্টিং করে ভালোবাসার নাটক সাজিয়ে তাদের সাথে সম্পর্ক গড়ে তুলত। তারপর শেষমেশ প্ল্যান বানিয়ে তাদের সব টাকা পয়সা হাতিয়ে পালিয়ে যেত। এভাবে তার শিকার হয় সাংকি। সাংকি অনুকে সত্যিকারে ভালোবেসে তার সাথে থাকতে শুরু করে। একদিন বেঙ্গলুরু একটা তাদের জোয়ার আসর হতে চলেছিল। সাংকি যেহেতু অনুকে তার লাকি চার্ম মানত, তখন সে তাকেও সেইখানে নিয়ে যেতে চায়, কারণ সে জানে অনু গেলে সে গেমটাতে জিতবে। কিন্তু তখনই সাংকি জানতে পারে অনু অনেক লালচে একটা মেয়ে। অনু সাংকিকে বলে, আমি যাব ঠিক, কিন্তু আমি আমার লাভের অংশটা চাই, যেটা হচ্ছে 30 লাখ। সাংকিও রাজি হয়, তাকে বেঙ্গলুরুতে নিয়ে যায় এবং ওইখানে সে অনেক বড় অঙ্কের একটা টাকাও জেতে। তারপর গেমে জেতা সব টাকাগুলো নিয়ে তারা যখন বাসায় ফেরে, তখন অনু সাংকির কাছে ডিমান্ড করে যে, দাও এবার আমার লাভের অংশটা দাও, 30 লাখ। এখন এইটা শুনে সাংকির মাথা খারাপ হয়ে যায়। অনুর উপর চিল্লাতে শুরু করে, তোমার অংশ মানে? কিসের অংশ তোমার? তোমাকে থাকার জন্য আমি এত সুন্দর একটা জায়গা দিয়েছি, রাস্তা থেকে তুলে দামি দামি গাড়ি, দামি দামি কাপড়, জুয়েলারি দিয়েছি, এগুলো কি কম না? আবার লাভের অংশ চাচ্ছ, তাও আবার আমার কাছ থেকে, যার কাছে কিনা টাকায় সবচেয়ে বেশি মূল্য। টাকার জন্য আমি আমার ওয়াইফকেও পর্যন্ত ছেড়ে দিয়েছি, তুমি আবার কোন ক্ষেতের মূলা? কি ভেবেছ আমার সাথে বিছানায় শুয়ে তুমি আমার ওয়াইফ হয়ে যাবে, আমার পার্টনার হয়ে যাবে? আরে তুমি তো আমার পালিত কুত্তার মতোই। এ নাও, এতদিন যে শুয়েছ এগুলো টাকা নাও, আর এখান থেকে ভাগো। এইভাবে সাংকি অনুকে অনেক অপমান করে, যা শুনে অনুর তো একদমই মাথা খারাপ হয়ে যায়। তখনই সে সাংকিকে পিছন থেকে হামলা করে জানে শেষ করে দিয়েছে। সাংকিকে জানে শেষ করে দেওয়ার পর অনু প্ল্যান বানাতে শুরু করে যেখান থেকে কিভাবে বাঁচা যায়। তখনই এখানে এন্ট্রি হয়েছিল মাধবানের। অনু প্রথমে তো প্ল্যান বানিয়েছিল সে তার রূপের জাদুতে ফেলে মাধবানকে কাজে লাগিয়ে সে সব টাকাগুলো নিয়ে এখান থেকে পালিয়ে যাবে। কিন্তু পরে যখন সে জানতে পারে মাধবানও তাকে ধোকা দিয়েছে, সে ফেক পুলিশ অফিসার, তখনই অনু অন্য আরেকটা প্ল্যান সাজিয়ে নেয়, মাধবানকে শেষ করে দেয়। এরপর সব প্রমাণ এমনভাবে সাজিয়ে দেয় যেন মনে হয় মাধবানে এখানে চুরি করতে এসে সাংকির সাথে তার হস্তাদস্তি হয়েছে। যেই হস্তাদস্তিতে সাংকি মাধবানকে আর মাধবান সাংকিকে হত্যা করেছে। মানে পুলিশরাও তদন্ত করে এটাই পায় এরা দুজন দুজনের হাতে খুন হয়েছে। তবে অনু তার সেইখানে উপস্থিতির সব প্রমাণগুলো সরিয়ে নিয়েছিল, যার কারণে এখন কেউই তার ব্যাপারে জানতে পারে না। মুভির একদম শেষের দিকে আমরা দেখি অনু একটা গাড়িতে সাংকির মতো একটা বৃদ্ধ লোকের সাথে বসে আছে। তার চেহারায় না কোনো ভয়, না কোনো লজ্জা, না কোনো আফসোস দেখা যাচ্ছে। আর এই বুড়ো ছিল তার পরবর্তী টাকার শিকার। এই সাসপেন্সের সাথে মুভিটাও এইখানে শেষ হয়।
টাকা পয়সার লোভ যে কী জিনিস আর মানুষকে কোন পর্যায়ে নিয়ে যেতে পারে, এই গল্পের থিমটাই ছিল ওই রকমই। আসলে বর্তমানে যা দিন এসেছে না, সত্যি বলতে টাকা পয়সার লোভে পড়ে মানুষের পরিস্থিতি এখন এরকম হাজার গল্পকে হার মানাবে। যাই হোক, আজকের এই গল্প আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। সাথে যাওয়ার আগে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলটা অন করে দিয়ে ভিডিওতে লাইক শেয়ার করে যেতে ভুলবেন না যেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।